আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। যারা আমার এই ইনসাইটস উইথ ওয়ালিদ চ্যানেলটি দেখেন, নিয়মিত দেখছেন, তারা আম, তাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। যে যেখান থেকে দেখছেন, দেশে কিংবা বিদেশে, আম, সবাই সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। দর্শক শ্রোতা, আজকে একটু লম্বা কথা বলবো কারণ আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আজকে আমি পরিকল্পনা করেছিলাম যে প্রথমত তুরস্কের খবর দিয়ে শুরু করব, কারণ তুরস্ক একটি বড় ধরনের নৌ মহড়া বা নেভাল ড্রিল করছে তিনটি সাগরে, অর্থাৎ কৃষ্ণ সাগরে, ভূমধ্য সাগরে এবং এগিয়ান সাগরে। তিনটি সাগর বিস্তৃত একটি নৌ মহড়া করছে। এর সাথে সাথেই চলছে আতেশ স্যারবেস্ত অথবা ওপেন ফায়ার নামক আরেকটি মিলিটারি ড্রিল বা সামরিক মহড়া। দুঃখিত দর্শক শ্রোতা, এখনো আসলে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু এই ভিডিওটি যখন করছি আজকে শনিবার, প্রায় রাত 11:30 বাজে। দর্শক শ্রোতা, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ব্যাপক সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ইতিমধ্যে আপনার পাকিস্তানি যুদ্ধবিমানগুলো আফগানিস্তানের বিভিন্ন টার্গেটে আঘাত হানছে। একই সাথে তালেবানরা ডুরেন্ট লাইন বরাবর বা আফগান পাকিস্তান সীমান্ত বরাবর ব্যাপক সেনা সমাবেশ করছে। একটি যুদ্ধাবস্থার সৃষ্টি হয়েছে। আফগানিস্তানিরা একটি যুদ্ধবিরতির কথা বললেও পাকিস্তানিরা সেই যুদ্ধবিরতির কথাটি মেনে নেয়নি। দর্শক শ্রোতা, এই যুদ্ধের কারণ একটু আপনাদেরকে বর্ণনা করার প্রয়োজন মনে করছি। মূলত তালেবান শাসিত আফগানিস্তানের একটি শক্তি বলয় রয়েছে, যেটি আসলে তালেবানের একটি অংশ হলেও সম্পূর্ণ তালেবান দ্বারা শাসিত নয়। অর্থাৎ এটিকে পাকিস্তানি তালেবান বা তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি বলা হয়। এই সংগঠনটি পাকিস্তানের ভেতরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজ চালিয়ে থাকে। পাকিস্তানের সেনাদেরকে হত্যা করে থাকে, স্কুলে বা মসজিদে বা দরগায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে থাকে, যার কারণে পাকিস্তান কিন্তু অনেক অস্থিতিশীল একটি পরিবেশের সম্মুখীন হয়েছে। এই পরিবেশটি চলছে পাকিস্তানে আজ থেকে প্রায় 2 থেকে 2.5 বছর, এবং পাকিস্তান বরাবর এর জন্য ভারতকে চিহ্নিত করছে। অর্থাৎ পাকিস্তানের কথা হচ্ছে যে পাকিস্তানের বেলুচিস্তানে যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি রয়েছে, বিএলএম বা বেলুচিস্তান লিবারেশন আর্মি, এটি এবং এই যে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি, এই দুটি সংগঠনকে ভারত অস্ত্র, ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে পাকিস্তানকে দমিয়ে রাখার জন্য, পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য। তো এমত অবস্থায় পাকিস্তান আসলে তালেবানদের শরণাপন্ন হয় এবং তাদেরকে বলে যে তোমরা এদেরকে ঠেকাও বা এদেরকে দমন করো, কারণ এরা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এদের তৎপরতা বিশেষ করে কেপিকে বা খাইবার পাখতুনখোয়া নামে পাকিস্তানের যে ফ্রন্টিয়ার প্রদেশটি রয়েছে, অর্থাৎ পাঠানদের যে জায়গাটি রয়েছে আফগান সীমান্তে, এই অঞ্চলে এদের তৎপরতা অনেক বেশি। আবার বেলুচিস্তান লিবারেশন মুভমেন্টের তৎপরতা বেলুচিস্তানে এবং সিন্ধ প্রদেশের কিছু জায়গায় ব্যাপক হারে আমরা দেখেছি। কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড গোটা পাকিস্তান ব্যাপী কিন্তু পাকিস্তানকে আক্রান্ত করে আসছিল বেশ কয়েক বছর ধরে। তো এইবার দেখা গেল যে পাকিস্তান একেবারে গত 1 সপ্তাহ আগে পাকিস্তানের একটি সেনা বহরকে অ্যাম্বুশ করে 11 জনকে হত্যা করে এবং এর মধ্যে 2 জন অফিসার এই 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 হামলায় নিহত হয়েছেন। এরপরে পাকিস্তান খুব স্ট্রিক্টলি একটি অ্যাটাক করে বর্ডারে একটি হামলা চালায়, যেখানে একটি অপারেশন করে। এটি একটি সামরিক অপারেশন, যেটিতে তারা 30 জনের অধিক এই টিটিপি সদস্যকে হত্যা করে। আবার এরপরে পাকিস্তান কাবুলের একটি মার্কেটে বিমান হামলা চালায়, যেখানে বলা হয় যে টিটিপির প্রধান যে রয়েছেন তিনি এই হামলায় মারা গিয়েছেন। যদিও এই তথ্যটি
তালেবান কনফার্ম করেনি। ইতিমধ্যে তালেবানদের পররাষ্ট্রমন্ত্রী আমির আলী খান মুত্তাকি তিনি ভারতে সফররত রয়েছেন এবং তিনি সেখান থেকে পাকিস্তানকে এই হামলার জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন এবং একটু হুমকির সুরে কথা বলেছিলেন। আজকে দেখলাম যে পাকিস্তানের বর্ডার এলাকায় একটি পুলিশ চৌকিতে হামলা করেছে এই টিটিপি এবং যার পরে পাকিস্তান একেবারে তাদের উপরে বেশ বল প্রয়োগ করছে। একটা পর্যায়ে দেখা যায় যে পাকিস্তান শেলিং করছে এবং তালেবানদের যে লোকেশনগুলো সেগুলো বরাবর বিমান হামলা করছে, যেটি আপনারা ভিডিওগুলো থেকে দেখতে পাচ্ছেন। তো দর্শক শ্রোতা, এই কথা দিয়ে এই যুদ্ধটি আসলে ভূরাজনৈতিকভাবে মুসলমানদের জন্য একটু হুমকি স্বরূপ, কারণ এই তালেবানকে কিন্তু পাকিস্তান অনেক সমর্থন করেছে দীর্ঘ সময় ব্যাপী, এবং আফগান বিরোধী যে সংঘর্ষ বা যে জিহাদ, এখানে কিন্তু পাকিস্তান অনেক সাপোর্ট করেছে এই তালেবান সংগঠনটিকে, এবং পরবর্তীতে যে আমেরিকার বিরুদ্ধে যে তাদের যে কর্মকাণ্ড ছিল এটিকেও কিন্তু পাকিস্তান শক্তভাবে সমর্থন করেছে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে, এবং পাকিস্তান কিন্তু প্রায় 40 লাখ আফগান রেফিউজিকে স্থান দিয়েছে। কিন্তু দেখা গেল যে আমেরিকা চলে যাওয়ার পরেই যখন তালেবানরা সরকার গঠন করলো, আস্তে আস্তে ধীরে ধীরে তারা পাকিস্তানের বিরুদ্ধে আচরণ করা শুরু করেছে এবং ভারতের নৈকট্যে আচরণ করা শুরু করেছে, যা পাকিস্তানের জন্য একটি হুমকি। তারপরেও পাকিস্তান ট্রেড এবং ইকোনমিক ব্যাপারে আসলে ওইভাবে করেনি। কিন্তু টিটিপি নামক যে সংগঠনটি রয়েছে বিশেষ করে কেপিকে অঞ্চলে, এবং এই সংগঠনটি আসলে প্রায় বিগত 6 মাসে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে 140-টিরও অধিক বিস্ফোরণ কিংবা অ্যাম্বুশ কিংবা মানুষ হত্যার মতো নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত, যেটি পাকিস্তানের আইএসপিআর বলেছে। এরপরে আমরা দেখলাম যে আজকে একেবারে ফুল ফ্লেজেড ওয়ার এর মতো একটি অবস্থা বিরাজ করছে ডুরেন্ট লাইন বরাবর, এবং তাদের যে লক্ষ্যবস্তুগুলো, এই লক্ষ্যবস্তুগুলোকে নিশানা করছে পাকিস্তানের এয়ারফোর্স। আমি আশা করি যে মুসলিম বিশ্বের যে দেশগুলো রয়েছেন, প্রভাবশালী দেশগুলো রয়েছেন, তারা এই ভাতৃঘাতী যুদ্ধের অবসান অতি দ্রুত করবেন এবং এই দুটি দেশের ভিতরে খুব দ্রুত গতিতে সমঝোতা এবং শান্তি চুক্তি করাবেন বলে আমি আশা করি। দর্শক শ্রোতা, এবার চলে আসছি তুরস্কে। তুরস্ক একটি ব্যাপক আকারে সামরিক মহড়া চালাচ্ছে। অলরেডি দেনিস খুর্দু বা সাগর নেকড়ে নামের একটি সামুদ্রিক মহড়া তারা চালাচ্ছে, প্রায় 92টি ছোট বড় জাহাজ, যেখানে তুরস্কের নৌবাহিনীর ফ্ল্যাগশিপ টিসিজি আনাদোলু, যেটি একটি ড্রোন বা বিমানবাহী রণতরী, এটিও অংশগ্রহণ করছে। দর্শক শ্রোতা, আপনাদের জন্য এই ভিডিওগুলো অনেক কষ্ট করে কালেক্ট করেছি। আপনারা দেখছেন যে এই রণতরীটি আসলে TB3 বাইরাক্তার TB3 ড্রোনটি এই রণতরী থেকে উড্ডয়ন করছে এবং একটি সফল অভিযান চালিয়ে আবার রণতরীতে ল্যান্ড করছে। দর্শক শ্রোতা, আপনাদের জানার জন্য একটু বলে রাখি, টিসিজি আনাদোলু জাহাজটি আসলে পৃথিবীর সর্বপ্রথম ড্রোনবাহী জাহাজ, যেখান থেকে ড্রোন উড্ডয়ন করে অপারেশন করে আবার ফিরে আসতে পারে। টিসিজি আনাদোলু থেকে সর্বপ্রথম উড্ডয়নকারী ড্রোন এবং সাকসেসফুলি অপারেশন শেষ করে আবার এই জাহাজে প্রত্যাবর্তনকারী ড্রোনটি হলো TB3 বাইরাক্তার। TB2 বাইরাক্তার হচ্ছে যেটি ল্যান্ড বেজ অপারেশন করে। TB3-র পার্থক্য হলো TB3-তে স্যাটকম লাগানো রয়েছে এবং এটার যে উইংগুলো আছে এগুলোকে ফোল্ড করে রাখা যায়, যেহেতু একটি জাহাজের ভিতরে কম্প্যাক্ট একটি জায়গা প্রয়োজন হ্যাঙ্গারের ভিতরে এই ড্রোনগুলোকে রাখার জন্য। দর্শক শ্রোতা, এই ড্রোনটি এবং এই জাহাজটিতে পরবর্তীতে ইন্টিগ্রেট করা হবে এই বাইরাক্তার কোম্পানিরই মানববিহীন যুদ্ধ বিমান বা ফাইটার জেট, যেটি নাম হচ্ছে খিজল এলমা। খিজল এলমার ব্যাপারে আমার একটি ভিডিও রয়েছে শর্টসে। এর বাইরে আমি আগের ভিডিওগুলোতেও বিভিন্ন সময় খিজল এলমার ব্যাপারে কিছু কিছু কথা বলেছি। আজকে একটু ডিটেলসে বলবো। খিজল এলমা মূলত
এটির স্টেলথ বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ রাডারে এটিকে সহজে ধরা যায় না, কারণ এটি পঞ্চম প্রজন্মের যে জিওমেট্রিক ডিজাইন, এই জিওমেট্রিক ডিজাইনটি বহন করে। এর বাইরে এটির গায়ে যে রং লাগানো সেটিকে বলা হয় র্যাম পেইন্টিং। এই র্যাম পেইন্টিং হচ্ছে রাডার ফ্রিকোয়েন্সিকে অ্যাবজর্ভ করে, অর্থাৎ একটি রাডার সাধারণত একটি উড্ডয়নকারী বিমানে রাডার ফ্রিকোয়েন্সি যখন বাড়ি খেয়ে আবার রিফ্লেক্ট করে রাডারে, তখন সেই বিমানটির অস্তিত্বকে রাডারটি শনাক্ত করতে পারে। কিন্তু যখন সেই ফ্রিকোয়েন্সিটি ডিফ্লেক্ট করে দেয়, অর্থাৎ সেই বিমানের গায়ে লেগে অন্য একটি জায়গায় চলে যায়, তখন এই রাডার ফ্রিকোয়েন্সিটি রাডারে ফেরত আসে না, রিসিভারে ফেরত আসে না, কাজে তখন ওই প্লেনটিকে শনাক্ত করা যায় না। যদিও কিছু কিছু চলে আসে, তখন সেটিকে এই যে র্যাম পেইন্টিং, যে পেইন্টিংটি এই বিমানের গায়ে বা F-35 গায়ে বা খান, যেটি তুরস্কের পঞ্চম প্রজন্ম যুদ্ধবিমান, এটির গায়ে ব্যবহার করা হয়। এই র্যাম পেইন্টিংটি আসলে এই রাডার ফ্রিকোয়েন্সিগুলোকে অ্যাবজর্ভ করে ফেলে। এর বাইরে এই খিজিল এলমার আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে জমিনে যুদ্ধ পরিচালনা করার ক্ষমতা রয়েছে। এর বাইরে এটি তুরস্কের নির্মিত TF-600 জেট ইঞ্জিন ব্যবহার করে এবং TF-6000 এবং TF-10000, এখন TF-10000 হয়ে গেছে 10,000 লিব্রা বা 10,000 পাউন্ড থ্রাস্ট তৈরি করতে পারে। খিজিল এলমার আরেকটি ভার্সন আসবে 2 ইঞ্জিন বিশিষ্ট। এখন 1 ইঞ্জিন বিশিষ্ট বিমানটি বা মানববিহীন বিমানটি অলরেডি ফ্লাইট টেস্ট হয়ে গেছে, যেগুলোর ভিডিও আমরা শেয়ার করেছি আপনাদের সাথে ইতিমধ্যে, আমার আগের ভিডিওটিতেও রয়েছে এবং একটি শর্টস রয়েছে। এই খিজিল এলমা কিন্তু বিমান যুদ্ধের ইতিহাস পরিবর্তন করে দিতে পারে দর্শক শ্রোতা, কারণ এটি কিন্তু একটি ফোর্স মাল্টিপ্লায়ার। কেন ফোর্স মাল্টিপ্লায়ার বলছি? কারণ পাইলট যখন একটি বিমানে অবস্থান করেন, সেই বিমানটির ম্যানিউভার বা সেই বিমানটির যে অ্যাজিলিটি, মানে খুব শার্প মুভ করা, যে আপনারা দেখেছেন যে বিমানগুলো উড্ডয়নরত অবস্থায়, আপনারা যারা হলিউডের টপ গান সিনেমাটি দেখেছেন বা বিভিন্ন বিমান যুদ্ধের সিনেমা দেখেছেন, আপনারা দেখবেন যে বিমানগুলো যখন ডগ ফাইট করে, অর্থাৎ একটি বিমান তার দুশ্মন বিমানকে ধ্বংস করার প্রতিযোগিতায় লিপ্ত হয়, তখন বিমানগুলো খুব দ্রুত মানে তাদের ভেক্টর পরিবর্তন করে, দিক পরিবর্তন করে। তো মানুষ থাকলে 6G থেকে 9G মধ্যে, 9G হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের 9 গুণ বেগে এই দিক পরিবর্তন করা সম্ভব। কিন্তু এই খিজিল এলমা যেহেতু মানুষ নেই, এটি প্রায় 16G পরিমাণ বেগে আসলে আপনার ফোর্সে আসলে দিক পরিবর্তন করতে পারে, ম্যানিউভার করতে পারে। কাজে এটিকে আকাশে একটি মানববিহীন বিমান হিসেবে, যুদ্ধবিমান হিসেবে, যখন একটি মানববাহী যুদ্ধবিমানের সাথে যুদ্ধে লিপ্ত হবে, তখন সেই বিমানের পাইলটটির আসলে খুব কষ্ট হবে এটিকে ধ্বংস করার জন্য। এবং এটির আভ্যন্তরীণ যে ডক রয়েছে, সেখানে 4টি থেকে 6টি আকাশ থেকে আকাশে নিক্ষেপকারী ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। এর বাইরে যে হার্ড পয়েন্ট রয়েছে সেখানেও সক্ষম, কিন্তু ভিতরে যেহেতু স্টেলথ, তাই ভিতরে বহন করে, বাইরে বহন করে না দর্শক শ্রোতা। তাহলে রেডিও ফ্রিকোয়েন্সিটা বেশি পাওয়া যায়, অর্থাৎ এটার ইলেকট্রনিক সিগনেচারটা একটু বড় হয়। তো এই খিজিল এলমাতেও এই TCG আনাদোলুতে ইন্টিগ্রেট করা হবে। কিন্তু এই মহড়াতে আমরা দেখলাম TB3 সফল পরীক্ষা চালিয়েছে। এর বাইরে আপনারা জানেন তুরস্কের যে আকাশ প্রতিরক্ষা, অর্থাৎ ইন্টিগ্রেটেড মাল্টিলেয়ার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটিকে বলা হচ্ছে স্টিল ডোম, এই স্টিল ডোমেরও কিন্তু আপনার এই স্টিল ডোমটিও কিন্তু ব্যবহার করা হয়েছে এবং একটি ডামি বেশ কিছু লক্ষ্যবস্তুকে আঘাত করে এটির সফল পরীক্ষা চালানো হয়েছে। এর বাইরে তুরস্কের ওমতাস, লুমতাস, এই যে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলোর সফল পরীক্ষা হয়েছে।
আতেশ সার্ভিস বা ওপেন ফায়ার ড্রিলে। তো এই সামরিক প্রশিক্ষণগুলো, এই সামরিক মহড়াগুলো আসলে তুরস্কের শক্তিকে অনেক অংশে প্রদর্শন করে দুটার দিকে, দুজনের কাছে এই মেসেজ যায়। একটি হচ্ছে তুরস্কের যারা শত্রু রয়েছে তাদের কাছে, দ্বিতীয়টি হচ্ছে যারা তুরস্কের এই সমরাস্ত্র প্রযুক্তিগুলোর সম্ভাব্য ক্রেতা তাদের কাছে। দর্শক শ্রোতা, এই মহড়াটি দেখার জন্য স্পেন থেকে, ইটালি থেকে, পাকিস্তান থেকে, আজারবাইজান থেকে, কাতার থেকে, সৌদি আরব থেকে এবং বিশ্বের প্রায় 70-80টি দেশ থেকে আপনার ডেলিগেশনরা তুরস্কে এসেছেন এবং এই মহড়াগুলো তারা পর্যবেক্ষণ করছে খুব কাছে থেকে। এর বাইরে আরেকটি খবর হচ্ছে দর্শক শ্রোতা, এই যে তুরস্কের যে আপনার চতুর্থ প্রজন্ম লাইট অ্যাটাক ফাইটার জেট, যেটির নাম হচ্ছে হুরজেট, এটি আজকে 300তম ফ্লাইট সাকসেসফুলি পরিচালনা করেছে। অর্থাৎ এই হুরজেটের কিন্তু 30টি হুরজেটের অর্ডার ইতিমধ্যে স্পেন, যেটি একটি শিল্পোন্নত দেশ, সেটি তুরস্ককে দিয়ে দিয়েছে যে 30টি হুরজেট ক্রয় করবে। এর বাইরে ইটালি এই ব্যাপারে নেগোসিয়েশন করছে এবং আপনার কাতার, আজারবাইজান এবং সৌদি আরব আপনার এই ফাইটার জেটটি, এটি একটি চতুর্থ প্রজন্মের ফাইটার জেট, এটি মূলত ট্রেনিং এবং লাইট অ্যাটাক ফাইটার জেট দর্শক শ্রোতা। কিন্তু এই ফাইটার জেটের সাথে ব্যবহার করার জন্য তুরস্ক অনেকগুলো স্মার্ট এবং গাইডেড মিসাইল এবং বম্ব তৈরি করেছে, যেগুলোর একটি পরীক্ষা চালিয়েছিল কিছুদিন আগে খিজিল এলমা থেকে, যেটির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তলুন নামক যে ক্ষেপণাস্ত্রটি বা HGK-82 নামক যে বোমাটি, এগুলো। এর বাইরে স্যাম জুনিয়র বা সোম জে স্ট্যান্ড অফ মিউনিশন সোম জুনিয়র নামে একটি গাইডেড ক্রুজ মিসাইল রয়েছে, যেটি এই ফাইটার জেটটি থেকে নিক্ষেপ করা যায়। এর বাইরে এয়ার টু এয়ার তুরস্কের নির্মিত যে বোজদোয়ান অর্থাৎ ক্ষুদ্র পাল্লার, মাঝারি পাল্লার এবং দূরপাল্লার আপনার শর্ট রেঞ্জ আর কি, নিকট পাল্লা, মাঝারি পাল্লা এবং দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্র রয়েছে তুরস্কের আকাশ থেকে আকাশে দুশ্মনের প্লেন, হেলিকপ্টার কিংবা ড্রোনকে ধ্বংস করার জন্য এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা যায়। দর্শক শ্রোতা, তুরস্কের এই মহড়াটি এমন একটি সময়ে চলছে, এই ড্রিলটি, যখন তুরস্কের রাষ্ট্রপতি বলছেন যে সবার আগে গাজায় তিনি যাবেন, তিনি গাজায় যাওয়ার কথা বলেছেন জনগণকে। এর বাইরে তিনি বলেছেন যে তুরস্ক একটি শান্তিরক্ষা বাহিনী গাজায় প্রেরণ করবে, কারণ এটি মূলত হামাস চেয়েছিল আমেরিকার কাছ থেকে এই শান্তি চুক্তির একটি পয়েন্ট হিসেবে। এর বাইরে দর্শক শ্রোতা, এটিও আপনারা জেনে গেছেন ইতিমধ্যে যে তুরস্কের ডিফেন্স মিনিস্টার বা প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ইয়াশার গুলের, রিটায়ার্ড জেনারেল ইয়াশার গুলের, তিনি বলেছেন যে তুরস্কের সেনাবাহিনী গাজায় শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। ঠিক এই সময় ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর এবং এগিয়ান সাগর ব্যাপী তুরস্ক প্রায় 92টি জাহাজ, প্রায় 22টি বিমানের ভেতরে আপনার কার্গো বিমান, AWACS বা এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং কমান্ড কন্ট্রোল সিস্টেম, যেটিকে বলা হয় AWACS সংক্ষেপে, অর্থাৎ উড্ডয়নরত অবস্থায় এটি রাডার হিসাবে প্রায় 600 কিলোমিটারকে ট্র্যাক অ্যান্ড ট্রেস করতে পারে। এর বাইরে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ইলেকট্রনিক কাউন্টার মেজার করতে পারে, যেটির একটি সফল ব্যবহার আমরা দেখেছি পাকিস্তান সেনাবাহিনীকে করতে অপারেশন সিন্দুরের বিরুদ্ধে। দর্শক শ্রোতা, তুরস্কের সামরিক শিল্প এখন এমন একটি অবস্থায় রয়েছে যে প্রতিদিন কিছু না কিছু প্রোডাক্ট তারা নতুন করে উদ্ভাবন করছে, উন্মোচন করছে। আমি সামনে আরো ডিটেইলসে এই বিষয়ে একটি ভিডিও বানাবো দুটো সিস্টেমের বিষয়ে। একটি হচ্ছে মাইক্রোওয়েভ ওয়েপেন এবং আরেকটি হচ্ছে লেজার ওয়েপেন, অর্থাৎ ডাইরেক্টেড এনার্জি ওয়েপেন, ও এর সাথে যুক্ত হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক পালস ওয়েপেন। এই তিনটি ওয়েপেন তুরস্ক
এই এশদেরহা নামে একটি মাইক্রোওয়েভ ওয়েপেন, যেটি প্রায় একসাথে 200 থেকে 300 ড্রোনকে, অর্থাৎ সোয়ার্ম অ্যাটাককে একসাথে ভূপাতিত করে দিতে পারে, এরকম একটি অস্ত্র বা এরকম একটি প্রযুক্তি তুরস্কের আসেলসান নামক সরকারি প্রতিষ্ঠানটি সফলভাবে পরীক্ষা চালিয়েছে এবং তারা বলছে যে খুব দ্রুতই এটির সিরিয়াল প্রোডাকশন শুরু করবে এবং তুরস্কের সেনাবাহিনীর হাতে হস্তান্তর করবে। এর আগে খুব ইন্টারেস্টিং, 2017 সালে ব্রিটেন কেন্দ্রিক একটি ডিফেন্স ম্যাগাজিন বলেছিল যে লিবিয়ার খলিফা হাফতারের হাতে একটি চাইনিজ ড্রোন, রুংলং 2 চাইনিজ ড্রোন তুরস্ক লিবিয়াতে লেজার অস্ত্র ব্যবহার করে ভূপাতিত করেছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে তুরস্ক লিবিয়ার যে জাতিসংঘ সমর্থিত সরকার, অর্থাৎ ত্রিপলির সরকার, যেটি সর্বজন স্বীকৃত সরকার, এই সরকারটিকে সমর্থন করেছিল। খলিফা হাফতারকে সেই সময় সমর্থন করত সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল। তো তারপর দেখা গিয়েছে যে খলিফা হাফতারের সাথে হাফতার যখন ব্যর্থ হয়ে যায়, তখন সে ইসরায়েল এবং আরব আমিরাতের হাত ছেড়ে এখন তুরস্কমুখী হয়েছে। তো দর্শক শ্রোতা, আমি এই কথাগুলো বলছি সমরাষ্ট্রের যে প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নতি তুরস্কের, এটি আপনাদেরকে বোঝানোর জন্য। এই ভিডিওগুলো দেখলে, আমি আজকে অনেকগুলো ভিডিও আপনাদের জন্য আসলে অ্যাড করেছি, এই ভিডিওগুলো দেখলে আপনাদের কিছুটা হলেও একটা আইডিয়া হবে। এই মহড়াতে বিশেষ করে আতেশ সার্ভিস বা ওপেন ফায়ার ড্রিলে আরেকটি জিনিসের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক, সেটি হচ্ছে সর্বপ্রথম AI জেনারেটেড সোয়ার্ম ড্রোন অ্যাটাক করেছে তুরস্ক। অর্থাৎ একসাথে অনেকগুলো ড্রোন পরস্পরের সাথে আলোচনা করে, ড্রোনগুলো আলোচনা সাপেক্ষে, এটি কিন্তু একেবারে স্বয়ংসম্পূর্ণ এবং স্বয়ংক্রিয়, পরস্পরের সাথে আলোচনা করে টার্গেট সিলেক্ট করে একটি জায়গায় যেয়ে অ্যাটাক করতে পারে। একসাথে 200টি ড্রোন যখন অ্যাটাক করে দর্শক শ্রোতা, তখন ওই দুশ্মনের যে অ্যান্টি ড্রোন সিস্টেম রয়েছে, এটির পক্ষে একসাথে এতগুলো ড্রোনকে মোকাবেলা করা মুশকিল হয়ে যায়। এই জন্য দরকার মাইক্রোওয়েভ ওয়েপেন বা লেজার ওয়েপেন, যেটি এখন পর্যন্ত অনেক বেশিরভাগ দেশের হাতেই আসলে নেই। কাজে এই অর্থাৎ দর্শক শ্রোতা, তুরস্ক একই সাথে হচ্ছে আপনার ওষুধও বানাচ্ছে, আবার একই সাথে রোগটাও বানাচ্ছে। তো তারা একই সাথে AI জেনারেটেড সোয়ার্ম ড্রোন দিয়ে অ্যাটাক পরিচালনা করছে, আবার একই সাথে তারা যদি আক্রান্ত হয় এই সোয়ার্ম দ্বারা, তাহলে এশদেরহা নামক যে মাইক্রোওয়েভ ওয়েপনটি রয়েছে, এটির দ্বারা তারা পরিত্রাণ পাবে। এটি তারা বিশ্বকে প্রদর্শন করছে দর্শক শ্রোতা। এর বাইরে তুরস্কের আকাশ প্রতিরক্ষা, যেটির ভিডিও আপনারা দেখেছেন ইতিমধ্যে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই স্টিল ডোমের পরীক্ষা তারা চালিয়েছে। এই স্টিল ডোমের মিডিয়াম রেঞ্জ বা মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হিসার ও নিক্ষেপ করা হয়েছে দর্শক শ্রোতা, এবং আরও বেশ কয়েকটি অংশ, কম্পোনেন্ট এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির তুরস্ক ব্যবহার করেছে। সর্বশেষ আপনাদেরকে গাজার কিছু সংবাদ দিয়ে শেষ করতে চাই দর্শক শ্রোতা। গাজাতে যুদ্ধবিরতি হয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি প্রথমে ইসরায়েল সফর করবেন, তারপর মিশর সফর করবেন। কিন্তু এই গাজাতে গ্যারেন্টার হিসেবে যে দেশগুলো রয়েছে, এর মধ্যে কাতার, মিশর, তুরস্ক রয়েছে, এবং এই দেশগুলো গাজাতে যাতে একটি পার্মানেন্ট শান্তি বা একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই জন্য চেষ্টা করছে এবং সর্বোত্তক চেষ্টা করে যাবে। গাজার এইবার একটি আশার আলো হচ্ছে দর্শক শ্রোতা, যে এখানে এই দখলদার রাষ্ট্রটি এবার বাধ্য হয়ে থার্ড পার্টির গাজায় প্রবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে। কেন এই কথা বলছি বাধ্য হয়ে? কারণ এটার জন্য রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, দর্শক শ্রোতা আপনারা জানেন, তিনি মারাত্মক চাপ প্রয়োগ করেছেন এই দখলদার দেশটিতে। কারণ
তার দেশের, তার রাষ্ট্রের এবং তার নিজের ক্রেডিবিলিটি হারাতে বসেছে এই দখলদার রাষ্ট্রের রাক্ষস প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সমর্থন করার জন্য। দর্শক শ্রোতা, তো গাজাতে এখন মানুষরা তাদের ঘরে ফিরে আসছে এবং ত্রাণ সরবরাহকারী অনেকগুলো এনজিও, জাতিসংঘ, রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস, এই সকল আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় ব্যাপক পরিমাণে ত্রাণ সরবরাহর প্রচেষ্টা করছে, যদিও খুব ঢুকার জায়গাটাকে দখলদাররা এখন পর্যন্ত খুব সংকীর্ণ করে রেখেছে, যার কারণে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এখন পর্যন্ত সরবরাহ করা সম্ভব হয়নি, কারণ অনেক ত্রাণের প্রয়োজন। দর্শক শ্রোতা, যেই জুলুম গত 2 বছরে বিশ্ববাসী দেখেছে লাইভ স্ট্রিমে কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। আমি একটি কথা বলতে চাই দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমি তুরস্কের রাষ্ট্রীয় আন্তর্জাতিক চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডে কাজ করি নিউজ এডিটর হিসেবে। তো টিআরটি যখন আল জাজিরাকে তারা নিষিদ্ধ করে দিল, একমাত্র টিআরটি ওয়ার্ল্ড কিন্তু গাজার ভিতরে থেকে আমাদের যিনি সেখানকার কোরেসপন্ডেন্স ছিলেন, 2 জন কোরেসপন্ডেন্স ছিলেন, গাজার ভিতরে থেকে আমরা গাজার প্রতিদিন সরাসরি সম্প্রচারের মাধ্যমে কিন্তু বিশ্ববাসীর কাছে গাজার খবরাখবর তুলে দিয়েছি। আমাদের টিআরটি চ্যানেলটি বাদে দর্শক শ্রোতা, পৃথিবীর অন্য কোনো চ্যানেল, বিবিসি বলেন, সিএনএন বলেন কিংবা রয়টার্স, এএফপি, এই এজেন্সিগুলা বলেন, তারা কেউ কিন্তু আসলে গাজার ভিতর থেকে সম্প্রচার করেনি। তারা ওই মিশরের এবং গাজার বর্ডার এবং ওই ইসরায়েল গাজার বর্ডারে তারা কিছু ক্যামেরা ফিট করে ওই জায়গাগুলো, কিন্তু আমরা কিন্তু একেবারে দর্শক শ্রোতা গাজার ধ্বংসপ্রাপ্ত হসপিটালগুলোর কাছাকাছি যে আমরা কিন্তু সম্প্রচার করেছি, চ্যানেল হিসেবে বলছি, টিআরটির চ্যানেল হিসেবে বলছি। তো নিঃসন্দেহে এখানে আপনারা জানেন যে আমার বেশ কিছু কলিগ কিন্তু আহত হয়েছে এবং আমাদের রামাল্লাতে, এটি গাজাতে না, এটি রামাল্লাতে আমাদের একজন মহিলা কলিগ, দর্শক শ্রোতা, আমি নিজেও একসময় ফিল্ডে যখন কাজ করেছি যুদ্ধক্ষেত্রে, খুব রিস্ক। তার মধ্যে এই দখলদার যে সেনাবাহিনীটি রয়েছে, বা সেনাবাহিনী বা দখল বলাটা আসলে ভুল, দখলদার যে রাক্ষসগুলো রয়েছে, এদের সাথে কাজ করা যে কি পরিমাণ কঠিন দর্শক শ্রোতা, সেটি আপনারা জানেন যে প্রায় 200-র মতো সাংবাদিককে কিন্তু তারা হত্যা করেছে এবং এটি কিন্তু জেনেভা কনভেনশন, ভিয়েনা কনভেনশন, রোমান স্ট্যাটাস, জাতিসংঘের আইন, পৃথিবীর যে কোনো আইন বিরোধী। আপনি সাংবাদিক, ডাক্তার, অ্যাম্বুলেন্স এগুলোকে আক্রান্ত করতে পারবেন না, এগুলোকে আক্রমণ করতে পারবেন না, কিন্তু এই সবগুলো কাজ দখলদার দেশটি করে এখন পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো প্রতিরোধের মুখে পড়েনি। দর্শক শ্রোতা, তো আজকে এখন যে মূল বিষয়টি হচ্ছে মিশরের যে বৈঠকটি, সেই বৈঠকে তুরস্কের প্রতিনিধিত্ব করেছিলেন তুরস্কের গোয়েন্দা বাহিনীর প্রধান ইব্রাহিম কালেন। আপনারা তাকে জানেন, তিনি ইতিমধ্যে একটি বই বের করেছেন খুব চমৎকার। তিনি আসলে একই সাথে একজন গায়ক, একজন ফিলোসফার, একজন খুব বড় লেখক এবং একজন প্রফেসর, এবং একই সাথে একজন কূটনৈতিক, এবং একই সাথে তিনি টার্কির সবচেয়ে বড় গোয়েন্দা বর্তমানে। তো তিনি মূলত তুরস্ককে প্রতিনিধিত্ব করেছিলেন। দর্শক শ্রোতা, এই মিটিংটিতে তুরস্কে তার দেশ তিনি এসে কালকে একটি অনুষ্ঠান করেছেন, এখানে একটি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন এবং তিনি বলেছেন যে নিঃসন্দেহে তুরস্ক আশাবাদী, কিন্তু এই দখলদার দেশের রাক্ষস প্রধানমন্ত্রীর কোনো ভরসা নাই। কাজে এখানে যদি প্রিকশন বা সাবধানতা অবলম্বন না করা যায়, অর্থাৎ আগে থেকেই যে এই রাক্ষস যে কোনো সময় কামড় দিতে পারে, এটি মেনে নিয়ে প্রস্তুতি নিয়ে গাজার পুনর্গঠন, পুনর্বাসন, ত্রাণ কর্মকাণ্ড, চিকিৎসা সেবা এগুলো নিশ্চিত করতে হবে, কারণ সে যে কোনো সময় যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তো দর্শক শ্রোতা,
আজকে এ পর্যন্তই। আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আমি লাইভ কখন করি। দর্শক শ্রোতা, আমি এখনো লাইভ করা শুরু করিনি। খুব দ্রুত আপনাদের দোয়ায়, আপনাদের যদি আমার ৫,০০০ সাবস্ক্রাইবার হয়ে যায় ইনশাল্লাহ, আমি তারপর থেকে ইনশাল্লাহ আপনাদেরকে আগে থেকেই বলে রাখবো যে আমি এতটা সময় লাইভ করব। আমি চেষ্টা করব বাংলাদেশের সময় ৯:৩০টার দিকে লাইভ করতে। আমি এখনো লাইভ করা শুরু করছি না। আমার সাবস্ক্রাইবার সংখ্যা ৫,০০০ যখন হয়ে যাবে ইনশাল্লাহ আমি তারপর ডিক্লারেশন দিব একটি লাইভ করার জন্য। দর্শক শ্রোতা, লাইভটিতে আপনাদের সাথে কিছু এক্সক্লুসিভ কথা বলার কথাও চিন্তা করে রেখেছি আমি। সেখানে আমি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন হতে পারে, কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে, এই ব্যাপারে ইনশাল্লাহ লাইভ করব যখন আমার ৫,০০০ সাবস্ক্রাইবার হয়ে যাবে। অল্প একটু বাকি আছে, আপনারা দোয়া করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের যারা নিকট বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে সাজেস্ট করবেন দেখার জন্য। দর্শক শ্রোতা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, একে অপরের জন্য দোয়া করবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আল্লাহ যাতে আপনাদের সকলের নেক হায়াত দান করেন এবং সকলের রিজিকে বরকত দান করেন। আপনাদের সন্তান সন্ততি, স্ত্রী, ভাই বোন যে যেখানে আছেন তাদের সকলকে ভালো রাখেন। আমার জন্য দোয়া করবেন দর্শক শ্রোতা। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।